দিন দুপুরে জুয়েলারি ব্যবসায়ীকে কুপিয়ে স্বর্ণ লুটের চেষ্টা। এদিকে ধামরাইয়ে আওয়ামী লীগ নেতার বালু উত্তোলন, ভাঙছে আবাদি জমি ও বসতবাড়ি। জানাবো দুর্বল ব্যাংক সবল করার উদ্যোগ এবং সর্বশেষ জানাবো রোহিঙ্গা ক্যাম্পে অবৈধ দোকানপাট উচ্ছেদ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। দিন দুপুরে জুয়েলারি ব্যবসায়ীকে কুপিয়ে স্বর্ণ লুটের চেষ্টা। চুয়াডাঙ্গা দর্শনায় দিন দুপুরে এক জুয়েলারি ব্যবসায়ীকে কুপিয়ে রক্তাক্ত করে স্বর্ণ লুটের চেষ্টা চালিয়েছে সংঘবদ্ধ চক্র। বিকেল 4:30টার দিকে দর্শনা পুরাতন বাজার মোড়ে বন্ধু জুয়েলারিতে এ ঘটনা ঘটে। আহত ব্যবসায়ী সঞ্জয় কুমার সান্তারাকে গুরুতর অবস্থায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার মাথায় 9টি সেলাই দেওয়া হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। প্রত্যক্ষদর্শী ও আহত জুয়েলারি ব্যবসায়ী জানান, মুখে মাস্ক পরা অবস্থায় ক্রেতা সেজে কয়েকজন দোকানে প্রবেশ করেন। তারা বিয়ের অনুষ্ঠানের জন্য স্বর্ণালঙ্কার দেখাতে বলেন। ব্যবসায়ী সঞ্জয় কুমার কানের দুল, চেইন, আংটি ইত্যাদি দেখান। এক পর্যায়ে ক্রেতারা অ্যাকাউন্ট বা বিকাশ নাম্বার চান। সঞ্জয় জানান তার কোনো নাম্বার নেই, সামনে বুথ থেকে টাকা তোলা যাবে। ঠিক তখনই একজন ব্যাগ থেকে ধারালো অস্ত্র বের করে সঞ্জয়ের মাথায় আঘাত করেন। তিনি রক্তাক্ত হয়ে মাটিতে পড়ে গেলে চিৎকার শুরু করেন। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। খবর পেয়ে চুয়াডাঙ্গা অতিরিক্ত পুলিশ সুপার জামাল আল নাসের এ দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শহীদ তিতুমির ঘটনাস্থল পরিদর্শন করেন। দর্শনা থানার ওসি শহীদ তিতুমির জানান, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে আসামিকে দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে। ধামরাইয়ে আওয়ামী লীগ নেতার বালু উত্তোলন, ভাঙছে আবাদি জমি ও বসতবাড়ি। ঢাকার ধামরাইয়ে বংশী নদীতে অবৈধভাবে বালু উত্তোলন করেছেন এক আওয়ামী লীগ নেতা। এতে ভাঙছে আবাদি জমি ও বসতবাড়ি। প্রশাসনকে এ বিষয়ে বারবার অবহিত করা হলেও কোনোভাবে বন্ধ করা হচ্ছে না আওয়ামী লীগ নেতার এ অবৈধ বালু উত্তোলন। এ ঘটনাটি ঘটেছে উপজেলার চৌহাটি ইউনিয়নের চৌহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায়। এ বিদ্যালয়ও ঝুঁকির মধ্যে রয়েছে বলে স্থানীয়রা জানায়। ভুক্তভোগী মজনু মিয়া জানান, সোহাগ ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোহাম্মদ শরীফুল ইসলাম শরীফ এবং তার সহযোগী রবিন হোসেন মিলে চৌহাটি এলাকায় আমাদের বাড়ির পাশে বংশী নদীতে ড্রেজার মেশিন লাগিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করেছে। তা আবাদি জমি ও আমাদের বাড়িঘর নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। বিষয়টি উপজেলা প্রশাসনকে অবহিত করা হলে অবৈধ বালু উত্তোলন বন্ধে তারা কোনো পদক্ষেপ নেয়নি। ফলে এই আওয়ামী লীগ নেতা প্রতিনিয়ত অবৈধভাবে বংশী নদী থেকে বালু তুলে বিক্রি করে টাকার পাহাড় গড়েছে। অপরদিকে ক্ষতিগ্রস্ত হচ্ছেন এলাকার সাধারণ মানুষ। সাবেক প্রয়াত প্রধানমন্ত্রী আতাউর রহমান খানের জীবদ্দশায় তার অনুরোধে নদীর দুপারের নদী শাসন প্রকল্প চালু ছিল। তার মৃত্যুর পর থেকে এই প্রকল্পটি আর আলোর মুখ দেখেনি। ফলে এমনিতে নদী ভাঙন নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। তার মধ্যে ড্রেজার চালিয়ে বালু তোলায় এই নদী ভাঙন আরও প্রবল আকার ধারণ করেছে। ধামরাই উপজেলার নির্বাহী কর্মকর্তা মামুন আহমেদ অনিক বলেন, অবৈধভাবে ড্রেজার মেশিন লাগিয়ে নদী থেকে যে ব্যক্তি বালু উত্তোলন করুক না কেন তা অবশ্যই বন্ধ করা হবে। সরকারি সম্পদ লুট করবে আর তাকে ছেড়ে দেওয়া হবে, এটা হতে পারে না। দুর্বল ব্যাংক সবল করার উদ্যোগ। দেশের অধিকাংশ সরকারি ও প্রাইভেট ব্যাংকের আর্থিক ব্যবস্থাপনায় দীর্ঘদিনের অনিয়ম এখন দৃশ্যমান। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর টিবিএস-এর সাথে এক সাক্ষাৎকারে বলেছেন, বিগত 16 বছরে আওয়ামী লীগ সরকারের শাসনামলে বাংলাদেশের আর্থিক খাতে যেসব দুর্নীতি হয়েছে তার প্রেক্ষাপটে গত বছর 5ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে স্বৈরাচারী শেখ হাসিনার সরকার পতনের পর বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে দায়িত্ব নিতে হয় তাকে। তার নেতৃত্বে 1 বছরের কাছাকাছি সময়ে ব্যাংকিং খাত পুনর্গঠন কতটা অগ্রগতি হয়েছে সেই প্রশ্নের উত্তর খুঁজছেন নেওয়া হয় এই সাক্ষাৎকারে। তার বক্তব্য সংক্ষিপ্ত আকারে এখানে তুলে ধরা হলো। তিনি বলেছেন, ব্যাংকের সম্পদ মান যাচাইয়ে 6টি ব্যাংকের কাজ প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানতে চাইলে তার জবাব, আমরা দেখছি যারা একলা ঘুরে দাঁড়াতে পারবে না আমরা তাদের মার্জারের আওতায় নিয়ে আসব। তবে দুর্বল ব্যাংকগুলোর মধ্যে আমরা দেখছি কিছু ব্যাংক ঘুরে দাঁড়াচ্ছে, যেমন ইসলামী ব্যাংক। এটা ইতোমধ্যে ঘুরে দাঁড়িয়েছে। আমরা আশাবাদী এটি আরও ভালো করবে, কারণ তারা ভুলগুলো দ্রুত শোধরাতে পেরেছে। এছাড়া ইউসিবি ব্যাংকও ঘুরে দাঁড়িয়েছে। শাহজালাল ব্যাংক আগে থেকে ভালো ছিল, তারা খেলাপি ঋণের পথে পা বাড়ায়নি। কিছু ব্যাংক আছে যাদের এনপিএল 70 থেকে 90%, এমনকি 95% পর্যন্ত ছিল। এরা আর কখনো ঘুরে দাঁড়াতে পারবে না, দিন দিন খারাপের দিকে যাবে।
ধার দেনা করে কতদিন ব্যাংক চালানো যায়? বাংলাদেশ ব্যাংক কর্তৃক পরিচালিত অডিট রিপোর্ট সে কথাই বলেছে। জনগণের আমানতের সুরক্ষার স্বার্থে দুর্বল ব্যাংকগুলোকে মার্জারের আওতায় আনার পরিকল্পনা করা হয়েছে। এই ব্যাংকগুলো আপাতত সরকারিকরণ করা হবে, তারপর বেসরকারি খাতে ফিরিয়ে দেওয়া হবে। দেশি বিদেশি বিনিয়োগকারী সেখানে অংশ নেবে, সাধারণ বিনিয়োগকারীরা শেয়ার কিনতে পারবেন। এভাবে ব্যাংকগুলো পুনর্গঠন করা হবে। মার্জার প্রক্রিয়ায় সরকারের কত টাকা বিনিয়োগ হতে পারে, এমন প্রশ্নের উত্তরে গভর্নর আহসান এইচ মনসুর বলেন, ঠিক কত টাকা বিনিয়োগ হতে পারে তা এখনই বলা যাচ্ছে না। আমরা হিসাব করছি, প্রাথমিকভাবে 5টি ব্যাংকের পুনর্গঠন করতে গেলে প্রথম দেখায় 15 থেকে 20 হাজার কোটি টাকা লেগে যাবে। পরের ধাপে ধাপে আরও বিনিয়োগ করতে হবে। সরকার প্রথমে বিনিয়োগকারীদের কাছে ব্যাংকটি ফিরিয়ে দেবে। এজন্য ফান্ড বা তহবিল প্রধানত সরকারের দিক থেকে আসবে, বাজেট থেকে আসতে পারে, হয়তো এটা বন্ড আকারে আসবে এবং রিক্যাপিটালাইজেশন ফান্ড হিসেবে আসবে। প্রথম দিকে সরকার ইন্টারেস্ট দেবে আর আসল টাকা থাকবে বন্ড আকারে। এই ফান্ড ব্যাংকের ক্যাপিটাল বেসকে শক্তিশালী করবে। পরবর্তীতে সরকার ব্যক্তি বা প্রতিষ্ঠানের হাতে ছেড়ে দেবে, তখন কিছুটা শেয়ার পুঁজিবাজারে ছেড়ে দেবে। সেখান থেকে যে অর্থ আসবে তা আবার ব্যাংকগুলো ক্যাপিটালাইজেশন ব্যবহার করা হবে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর যৌক্তিক কথা বলেছেন, দুর্বল ব্যাংক নিজেরাই দুর্বল হয়েছে নিজেদের ভুলের কারণে। এখন যদি দুর্বল ব্যাংকগুলো ঘুরে দাঁড়াতে না পারে, জনস্বার্থে রাষ্ট্র নিয়ন্ত্রণ নিতে বাধ্য হবে। জনগণের স্বার্থ বিবেচনায় না আনলে বাংলাদেশ ব্যাংক পরে দায়বদ্ধতা এড়াতে পারবে না। সেহেতু বাংলাদেশ ব্যাংক এই কাজটি করতে পারে। কিছু ব্যাংক কর্মকর্তা গুজব ছড়াচ্ছে দেশে ইসলামী ব্যাংক রাখা হবে না, ক্রমান্বয়ে শরিয়া ভিত্তিক সব ব্যাংক বন্ধ করে দেওয়া হবে। আসলে এটা ভিত্তিহীন গুজব। এখন বড় বড় সব ব্যাংকই জেনারেল ব্যাংকিং এর পাশাপাশি শরিয়া ব্যাংকিং পুরোদমে চালিয়ে যাচ্ছে। ইসলামী ব্যাংক ও শাহজালাল ইসলামী ব্যাংক ভালো অবস্থানে আছে। বাংলাদেশে দেশি বিদেশি মিলিয়ে 50-এর ঊর্ধ্বে ব্যাংক রয়েছে। এই সমস্ত ব্যাংকে কোটি কোটি গ্রাহক রয়েছে। তাদের একটি প্রত্যাশা, তাদের টাকা যেন নিরাপদ থাকে, সম্ভাব্য লভ্যাংশটা যেন নিয়ম মাফিক পায়। সম্প্রতি কিছু কিছু ব্যাংক এমন কিছু অনিয়ম করছে, বলে এটা অনিয়ম নয়, সবকিছু কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশে আমরা করেছি। নিজেদের সফটওয়্যার তারা এমনভাবে সাজিয়েছে যাতে বাড়তি টাকা কেটে নেওয়ার সুযোগ থাকে। সবচেয়ে দুর্বল ব্যাংক এবং শক্তিশালী ব্যাংকে জরিপ চালিয়ে দেখলে এ দৃশ্য চোখে পড়বে। সম্প্রতি একটি দুর্বল ব্যাংকে একজন প্রবাসী তার জমাকৃত অর্থ তুলতে গিয়ে প্রায় 1,60,000 টাকা কম পেয়েছে। তার টাকা দরকার এবং সে থাকে বিদেশে, তাই এ ধরনের নেগোসিয়েশন করতে বাধ্য হচ্ছে ব্যাংক ব্যবস্থাপকের সাথে। এটা আমার নিজের চোখে দেখা। এরকম ঘটনা দুর্বল ব্যাংকের কর্মকর্তারা অহরহ তাদের আমানতকারীদের সাথে করছে। দেশের সব সরকারি বেসরকারি ব্যাংক একই নিয়মে চলার কথা, কিন্তু অত্যন্ত দুঃখজনক এখানে বিবিধ নিয়ম চলতে দেখা যায়, যা নিজেদের সৃষ্টি। কোনো ব্যাংক 5,000 থেকে 10,000 টাকা ব্যাংক হিসাব খুলতে লাগে, আবার এও দেখা গেছে মাত্র 500 টাকা হিসাব খোলা যায়। আমি এ দৃশ্য স্বচোখে দেখেছি। নানা অনিয়ম, যেমন 15 দিনের ব্যাংক স্টেটমেন্ট থেকে শুরু করে সার্ভিস চার্জ কেটে রাখা হয়, অ্যাকাউন্ট ক্লোজ করলে 3-4 হাজার টাকা কেটে রাখা হয়, কিছু বললে জবাব এটা ব্যাংকিং নিয়মে কর্তন করা হয়েছে। আসলে এসব তাদের নিজেদের সৃষ্টি বলা যায়। আবার কোনো ব্যাংক সোজাসাপটা জবাব দেয় এসব কেন্দ্রীয় ব্যাংকের নিয়ম মোতাবেক করা হয়েছে, তারাই টাকা নিয়ে যায়। আরেক ব্যাংকে গিয়ে দেখা যাবে আরেক নিয়ম। সুদী ও শরিয়া ব্যাংকে সুদ ও মুনাফা নির্ধারণে রয়েছে জটিল অঙ্ক। বুঝে আসে না কিভাবে একটি শরিয়া ব্যাংক অগ্রিম বলে গ্রাহকদের আমরা 11% থেকে 12% মুনাফা দেব, আমাদের ব্যাংকে টাকা রাখুন, মুনাফাও ভালো পাবেন এবং আপনার আসল টাকা নিরাপদ থাকবে। এ ধরনের চটকদার কথা বলে গ্রাহকদের আকর্ষিত করে। পরে দেখা গেল এই সমস্ত ব্যাংকই রেড জোনে চলে গেছে। খুব খারাপ অবস্থানকে রেড জোন বলা হয়। মানুষকে এ ধরনের প্রলোভন দেখিয়ে একদিকে তাদের ঠকাচ্ছে, অন্যদিকে ব্যাংকগুলো দেউলিয়ার পথে হাঁটছে। এইসব ব্যাংকই নিজেদের কারেকশন করেনি, ফলে তারা ঘুরে দাঁড়াতে পারেনি। তাদের খেলাফি ঋণও মোটা অঙ্কে, ঋণের পরিমাণ শত শত কোটি টাকা হওয়া সত্ত্বেও কিভাবে ঋণ পুনরায় রিনিউ করে। যারা ঋণ পরিশোধ করে না তারাই মূলত ব্যাংক ডাকাত, তারা অন্যত্র টাকা ইনভেস্ট করে বা পাচার করে। এই অবৈধ কাজটি কতিপয় ব্যাংকার বিগত 16 বছর ধরে করেছে। মূলত জনগণের কষ্টার্জিত আমানতের টাকা ঋণ হিসেবে ব্যাংক থেকে নিয়ে যাওয়া হয়ে যাচ্ছে কেউ। এ হলো কথিত দুর্বল ব্যাংকের সংক্ষিপ্ত ইতিহাস। দুঃখজনক যে আমানতকারীদের কথা না ভেবে ব্যাংকের কর্মকর্তা কর্মচারীরা নিজেদের সমস্যা, যেমন বেতন, বোনাস, প্রমোশন বা পদপদবি, চাকরি থাকবে কিনা এসব নিয়ে চিন্তাভাবনা করে। ব্যাংক কিভাবে সবল হবে, কিভাবে ঘুরে দাঁড়াবে, আমানতকারীদের সুরক্ষা কিভাবে হবে, এসব নিয়ে তাদের চিন্তাভাবনা কম। তারা বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সমালোচনার পাশাপাশি সরকারের বিরুদ্ধে কথা বলছে। এটা আর্থিক খাতের সবচেয়ে খারাপ দৃষ্টান্ত বলা যায়।
দৈনিক ইনকিলাব পত্রিকায় একটি লিড নিউজ ছিল, বন্ধ হয়ে যাচ্ছে 9 আর্থিক প্রতিষ্ঠান। দেশের আর্থিক খাতে প্রথমবারের মতো 35টি ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে 9টি প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাচ্ছে। গ্রাহকদের স্বার্থ রক্ষার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। উক্ত 9 প্রতিষ্ঠানে 2024-এর শেষে আর্থিক খাতে মোট খেলাপি ঋণের পরিমাণ ছিল 25,089 কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের গভর্নর দৃঢ়ভাবে বলেছিলেন, দুর্বল ব্যাংকিং খাত এবং ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলো জনস্বার্থে যে কোনো উপায়ে উদ্ধার করবে। দুর্বল ব্যাংকগুলোর রিকভারিতে 5 থেকে 10 বছর সময় লাগবে। সমস্যাগ্রস্ত 6 ব্যাংকের নিরীক্ষায় 2 প্রতিষ্ঠানকে ইতোমধ্যে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ধার শোধে আরও 3 মাস সময় পাচ্ছে দুর্বল ব্যাংকগুলো। দেশের